শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত সবাইকে মহানগরের আজকের আয়োজনে। রোববারের আয়োজনে স্টুডিও থেকে সঙ্গে হলাম আমি শাকিল আহমেদ এবং আমি তনিমা করিম। সত্যি সকাল সকাল আপনাদের মুখোমুখি হওয়া মানে অফুরন্ত ভালো লাগায় মন ভরে ওঠা। আর বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত প্রভাতী ম্যাগাজিন মহানগর এমনিভাবেই ভালো লাগায় এবং ভালোবাসায় ভরিয়ে রাখে আপনাদের এবং আমাদের মাঝে সেতু বন্ধন হয়ে। কাছে দূরের বেশ কিছু প্রিয় নাম, প্রিয় মানুষ যারা শ্রোতা হয়ে আমাদের সাথে থাকেন, নানাভাবে আমাদের উৎসাহ দেন, অলিখিত ভালোবাসার সম্পর্কে জড়িয়ে থাকেন। তাদের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা এবং শুভকামনা। আপনাদের জন্যই আমাদের সব আয়োজন। আর তাই তো এমন মিষ্টি সকালে সাথে থাকার ডাক পাঠালাম। নিশ্চয়ই আছেন এবং থাকবেন পুরো আয়োজন জুড়ে, আমাদের প্রত্যাশা এমনটাই। বন্ধুরা, আজ শোনাব নগর পাঁচালী, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, সুস্থ থাকুন, শুভযাত্রা এবং গান। তো আসুন কানপাতি আজকের আয়োজনে। ষড়ঋতুর ৬টি মে, একটি শরৎকাল, নীল আকাশে উড়িয়ে দিল সাদা মেঘের পাল। ওই উড়ে যায়, ওই উড়ে যায় সাদা মেঘের পরি। প্রজাপতির ইচ্ছে হলো পাখনা মেলে উড়ি, শিউলি হাসে, শাপলা হাসে, হাসে বকের শাড়ি, বনে বনে খেলছে দুলে কাশফুলেরই বাড়ি। বাংলার প্রকৃতিতে এখন শরৎ। এই শরতের কবিতা এভাবে আমাদের সাদা আর নীলের ছন্দে জড়িয়ে রাখে। আর শরৎ আমাদের মুগ্ধ করে তার রূপবৈচিত্র্যে। বর্ষার শেষে চিরসবুজ বাংলার প্রকৃতিতে স্নিগ্ধতা আর নির্মলতা নিয়ে আসে শরৎ। ভাদ্র আশ্বিন এই 2 মাস জুড়ে শরৎকাল আমাদের জড়িয়ে রাখে ভালোবাসায়। বিভিন্ন উৎসবের আগমনী বার্তা নিয়ে আমাদের মাঝে আসা এই ঋতুতে প্রকৃতি সেজে ওঠে ফুলে ফুলে, হয়ে ওঠে কোমল, শান্ত, স্নিগ্ধ, উদার। নদী, বিল, পুকুর ও হাওরের স্বচ্ছ পানির বুকে শাপলার পাগল করা হাসি যেন কেড়ে নেয় মন। শিশির ভেজা শিউলি ফুল সাদা কমলা রঙের সৌন্দর্য নিয়ে ঘাসের বুকে হাসে, সেই সাথে বাতাসে ছড়ায় মিষ্টি সুবাস। আরও আছে শালুক, পদ্ম, জুঁই, কেয়া আর কাশফুল। এরা যেন সৌন্দর্যে সৌরভে বীণার তারে সুর বাজিয়ে নিজের উপস্থিতি জানান দেয়। তাই বুঝি শরৎকে বলা হয় ঋতুর রানী। অসাধারণ সৌন্দর্যে ভরপুর শরৎ আকাশে বাতাসে দুর্বাঘাসে তার স্নিগ্ধ পরশ বুলিয়ে দেয় ভালোবেসে। শরৎকে নানা উপায়ে ডাকা হয়, উপমায় ডাকা হয়। কখনো বলা হয় মেঘের ঋতু। মেঘের যত রং ঠং সব যেন স্পষ্ট হয় শরতে। তাই বুঝি এই শরৎকে আমরা স্পষ্টতার ঋতুও বলে থাকি। সত্যি তো, শরতের আকাশ থাকে ঝকঝকে পরিষ্কার। নীল আকাশের মাঝে টুকরো টুকরো সাদা মেঘ যেন ভেসে বেড়ায়, যেন শিমুল তুলোর মতো ভেসে চলে সাদা মেঘের খেয়া। চারদিক আমন ধানের সবুজ চারার উপর ঢেউ খেলে যায় উদাসী হাওয়া। শরৎ কিন্তু মানুষের মনের আকাশেও ঢেউ তোলে। অনেক প্রিয় কবি তাদের কবিতায় এঁকেছেন শরতের ছবি। জীবনানন্দ দাশ লিখেছেন, এখানে আকাশ নীল, নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল, ফুটে থাকে হিম সাদা রং আশ্বিনের আলোর মতন। আকন্দ ফুলের কালো ভীমরুল এইখানে করে গুঞ্জরণ। কবি জসীমউদ্দিনের ছন্দে শরৎ এসেছে এভাবে: গুনিতে গুনিতে শ্রাবণ কাটিল, আসিল ভাদ্র মাস, বিরহী নারীর নয়নের জলে ভিজিল বুকের বাস। আর বিজয় কবির ভাষায়, সই পাতালকি শরতে আজিকে স্নিগ্ধ আকাশে ধরণী, নীলিমা বাহিয়া সওগাত নিয়া নামিছে মেঘের তরণী, অলাকার পানে বলাকা ছুটেছে মেঘদূত মন মহিয়া, চঞ্চু রাঙা কলমির কুড়ি মর্তের ভেট বহিয়া। আবার বিশ্বকবি আমাদের সবার মনের কথাই যেন ছন্দে বেঁধে আবার আমাদেরকেই উপহার দিয়েছেন তার লেখা। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়, লুকোচুরির খেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। আসুন শুনি তাঁরই শরতের গান, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে, শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে, আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। মানিক গাথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে, মানিক গাথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে, কুঞ্জ ছায়া গুঞ্জরণের সঙ্গীতে, ওড়না ওড়ায় কি নাচের ভঙ্গিতে, কুঞ্জ ছায়া গুঞ্জরণের সঙ্গীতে, ওড়না ওড়ায় কি নাচের ভঙ্গিতে, শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। শ্রোতা বন্ধুরা, শুনছিলাম রবীন্দ্রসঙ্গীত। সুরে সুরে শরতের নানা গল্পের পর এবারে ফিরব অতীতের গল্পে, যে গল্প তথ্য সমৃদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এবারে পরিবেশনা নগর পাঁচালী। আর আজকের নগর পাঁচালীতে আমরা ঢাকার ভেতরে যেসব এলাকার নামের সাথে পুর যুক্ত আছে সেই সব এলাকার সাথে পরিচিত হব। আসুন শুনি অদ্বৈত মারুতির লেখা থেকে নওশীন ফারহানার উচ্চারণে। প্রাচীন ঢাকার অলিগলি ও এলাকার বিচিত্র নামধাম, শুধু পুর দিয়েই নামকরণ হয়েছে অসংখ্য এলাকা ও সড়কের। এসবের কিছু নামকরণ হয়েছে মোগল আমলে, আবার কিছু নামকরণ হয়েছে ব্রিটিশ আমলে। আজকে নগর পাঁচালীতে আমরা শুনব পুরযুক্ত এলাকার নামের পরিচিতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, পুরযুক্ত এলাকাগুলোর মধ্যে কমলাপুর বহুল পরিচিত একটি নাম। মতিঝিলের শাপলা চত্বর থেকে যেই রাস্তাটি পীর জঙ্গি মাজার পর্যন্ত চলে গেছে সেটি কিন্তু কমলাপুর নামে পরিচিত। এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ও মূল রেলওয়ে স্টেশন। তবে কমলাপুর নামের উৎপত্তি সম্পর্কে কিন্তু তেমন বিশেষ কিছু জানা যায় না। কারো কারো মতে একসময় হয়তো এই এলাকায় প্রচুর কমলা উৎপাদিত হতো, আর তা থেকে কমলাপুর নামকরণ করা হয়েছে। শাহজাহানপুর এলাকাটি কিন্তু বেশ পুরনো। শুনতে অবাক লাগলেও একসময় এই এলাকাটি ছিল ঢাকা শহরতলির অন্যতম গ্রাম। নামকরণের সঠিক ইতিহাস তেমন পাওয়া যায় না, তবে ঐতিহাসিক কিংবদন্তি রয়েছে। মোগল সম্রাট আকবরের পৌত্র সম্রাট জাহাঙ্গীরের মহিষী ছিলেন জগৎজ্যোতি নূরজাহান, তার জামাতা ছিলেন শাহজাদা পারভেজ। অন্যদিকে সম্রাট জাহাঙ্গীরের শক্তিমান পুত্র ছিলেন শাহজাদা খুররম, যিনি পরবর্তীকালে সম্রাট শাহজাহান নামে পরিচিতি লাভ করেন। পারভেজ ও খুররমের মধ্যে ভবিষ্যৎ উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে খুররম পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেন। পিতা সম্রাট জাহাঙ্গীর ক্ষমার অযোগ্য এই বিদ্রোহ দমনে নিজের ঔরসজাত পুত্র খুররমের বিরুদ্ধে মোগল বাহিনী প্রেরণ করেন। ১৬২৪ সাল নাগাদ শাহজাদা খুররম তার অনুগত বাহিনী নিয়ে দক্ষিণাত্য থেকে সুবা বাংলার রাজধানী ঢাকায়ও এসেছিলেন। শোনা যায় তিনি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থান করছিলেন।
যুদ্ধে শাহজাহান পারভেজের পরাজয় হয় এবং শাহজাদা খুররম ঢাকা অধিকার করে এখানে বেশ কিছুকাল অবস্থান করেন। তখন বাংলার প্রকৃতি তার খুব ভালো লেগে যায়, বিশেষ করে ছন দিয়ে তৈরি ঘরগুলো। একসময় দিল্লির পরাক্রমশালী সম্রাট হয়ে বিশ্বজুড়ে সম্রাট শাহজাহান নামে বিশেষ পরিচিতি লাভ করেন। সম্রাট শাহজাহান যে স্থানে ছনের ঘর তৈরি করে বসবাস করেছিলেন, পরবর্তীকালে সেই স্থানের নামকরণ করা হয় শাহজাহানপুর। শ্রোতা বন্ধুরা, আজিমপুর বর্তমানে একটি অভিজাত আবাসিক এলাকা। এটির আয়তন প্রায় 2.5 বর্গ কিলোমিটার। তবে 1850 সালের সার্ভেয়ার জেনারেলের ম্যাপে আজিমপুর এলাকাটির বসতিহীন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। তবে ধারণা করা হয় ঢাকা নগরী ব্রিটিশ শাসনের পর পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়ে পূর্ব পাকিস্তান সরকারের রাজধানী হওয়ায় সরকারি কর্মচারীদের বসবাসের জন্য সরকারিভাবে যেমন কলোনি নির্মাণ করা হয়, ঠিক তেমনিভাবে 400 বছর আগে মুঘল শাসনামলে শায়েস্তা খাঁ যখন লালবাগ দুর্গ নির্মাণ করেন, তখন রাজকর্মচারীদের বাসস্থানের জন্য বর্তমান আজিমপুরকে নির্বাচিত করা হয়। সম্রাট আওরঙ্গজেবের পুত্র সুবাদার শাহজাদা মোহাম্মদ আজমের শাসনামলে এটি প্রতিষ্ঠা পেয়েছিল বলে এলাকাটির নামকরণ করা হয় আজিমপুর। আরেকটি মতানুসারে আওরঙ্গজেবের নাতি শাহজাদা আজিমুস-শানের নামানুসারে এই মহল্লা আজিমপুর নামে অভিহিত হয়। একসময় ঢাকা নৌকা ও কারুশিল্পের জন্য বিখ্যাত ছিল। কাঠ শিল্প এই শিল্পটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা পরিচিত ছিলেন সূত্রধর নামে। ঢাকা শহরের ক্রমবিকাশকালে ঘরবাড়ি তৈরির জন্য অসংখ্য সূত্রধরের আগমন ঘটে। আর এই সূত্রধররা ঢাকার যে এলাকায় বসবাস করতেন সেই এলাকাটি সূত্রাপুর নামে পরিচিতি পায়। তবে দেশ বিভাগের আগে এলাকাটি রূপলাল দাস লেন নামেই নামকরণ করা হয়। কিন্তু সূত্রাপুর নামে এখনও সাধারণ মানুষের কাছে এলাকাটি পরিচিত। ঢাকার প্রাচীন মহল্লাগুলোর মধ্যে সূত্রাপুর অন্যতম। প্রিয় শ্রোতা, পুরান ঢাকার সূত্রাপুর থেকে যে রাস্তাটি বাম দিক দিয়ে নর্থ ব্রুক হলের দিকে চলে গেছে, তার শুরুতেই ফরাশগঞ্জ। ঢাকার তৎকালীন নিমতলী কুঠির নায়েবে নাজিম বা উপনবাব নবাব নওয়াজিশ মোহাম্মদ খানের অনুমতি নিয়ে 1780 সালের ফরাসিরা এটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন। নামকরণ হয় ফ্রেঞ্চগঞ্জ, যা লোকমুখে ফরাসিগঞ্জ এবং পরে ফরাশগঞ্জ নামে পরিচিত হয়ে ওঠে। 1784 সাল নাগাদ ঢাকার ফরাসি কুঠি উঠে গেলেও স্মৃতি বিজড়িত ফরাশগঞ্জ নামটি আজও রয়ে গিয়েছে। তবে 1859 সালের একটি সার্ভে ম্যাপে এলাকাটি আজবপুর নামে উল্লেখ করা হয়েছে। কিন্তু কেন বা কী কারণে এই নামকরণ তা জানা যায়নি। তবে এই নামটি এখন আর কারও কাছে পরিচিত নয়। ঢাকার প্রথম মোগল সুবাদার ও মোগল বাহিনীর প্রধান ছিলেন ইসলাম খান চিশতি। তিনি মূলত মোগল ঢাকার গোড়াপত্তন করেন। সম্রাট জাহাঙ্গীর তাকে ইসলাম খান উপাধি দেন এবং 1608 সালে বাংলা জয়ের দায়িত্ব অর্পণ করেন। 1612 সালের 12 এপ্রিল ইসলাম খান রাজমহল থেকে প্রশাসনিক দপ্তর সরিয়ে মোগল সামরিক বাহিনীর প্রধান ঘাঁটি স্থাপন করেন ঢাকায়। আনুষ্ঠানিকভাবে তিনি ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। 1613 সালে ঢাকার অদূরে ভাওয়ালে শিকার করতে গিয়ে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। ঢাকা হাইকোর্টে তার সমাধি হলেও পরে তাকে ফতেপুর সিক্রিতে পিতামহের সমাধির পাশে সমাহিত করা হয়। ঢাকার সত্যিকারের প্রতিষ্ঠা ইসলাম খান চিশতির নামে ঢাকার কোনো স্মরণীয় স্থানের নামকরণ করা হয়নি। তবে পুরান ঢাকার একটি এলাকা ইসলামপুর নামে আজও তার শাসনামলকে মনে করিয়ে দেয়। ইসলাম খান ঢাকার যে মহল্লায় তার বাসভবন নির্মাণ করেছিলেন, তার নামানুসারেই সেই এলাকার নামকরণ করা হয় ইসলামপুর। বর্তমানে ইসলাম খানের বাড়ির কোনো চিহ্ন না থাকলেও ইসলামপুর নামটির মধ্য দিয়ে তিনি আজও বেঁচে আছেন আমাদের মধ্যে। প্রিয় বন্ধুরা, এছাড়াও বাবুপুরা, কল্যাণপুর, মিরপুর, মোহাম্মদপুর, নবাবপুর, সুজাতপুর, রোকনপুর নামকরণে রয়েছে ঐতিহাসিক নানা ইতিহাস। তবে এই পুর দিয়ে ঢাকা শহরে আরও কিছু নাম পাওয়া যায়, যেমন ধলপুর, সুজাতপুর, একরামপুর, কালাচাঁদপুর, মুরাদপুর, ইব্রাহিমপুর ইত্যাদি। নগর পাঁচালীতে শুনছিলাম ঢাকার ভেতরে পুরযুক্ত এলাকার পরিচিতি। মহানগরের প্রিয় বন্ধুরা, যদি আজকের এই পর্ব শুনতে শুনতে ঢাকার কোনো ঐতিহ্য, ইতিহাস জানতে মন চায়, লিখতে পারেন আমাদের কাছে। একই সাথে মহানগর নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন লিখে, দুটি মাধ্যমে।
হ্যাঁ বন্ধুরা, চিঠিতে এবং ইমেল করে। চিঠি লিখতে পারেন এই ঠিকানায়: প্রযোজক মহানগর, প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার, ঢাকা। সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শের-ই বাংলানগর, ঢাকা ১২০৭। আর ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে: mohanagor@gmail.com। জানালাম মহানগরী লেখার ঠিকানা, তবে এখানেই শেষ নয় কিন্তু, কারণ জানার তো কোনো শেষ নেই, তাই না? আর আমরাও জানতে চাই অনেক কিছু। যা কিনা জেনে রাখা ভালো, কে জানে কখনকার উপকারে লাগে। না বন্ধুরা, মোটেও হেয়ালি করছি না, বলছি সুস্থ থাকুন পর্বের কথা। এই পর্বে আমরা নানা ধরনের শারীরিক সমস্যার কথা জানব এবং পাশাপাশি জানব তার কারণ ও প্রতিকার। যেমন আজ সুস্থ থাকুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শের এই পর্বে আমরা জানব কোমর ব্যথার কারণ ও প্রতিকার নিয়ে। তো আসুন শুনি ডাক্তার ফাহিম আহমেদ রূপমের কাছ থেকে। বলা হয়ে থাকে যে কোমর ব্যথায় ভুগেননি, জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথা বা মাজা ব্যথা বা যেটাকে আমরা মেডিকেল পরিভাষায় লো ব্যাক পেইন বলি, তাতে ভুগেনি এমন কোনো মানুষ পাওয়া যাবে না। এবং ইদানিং কিন্তু আমাদের সমাজ যত অগ্রসর হচ্ছে, আমরা যত উন্নয়ন হচ্ছে, যত আমরা আধুনিক হচ্ছি, নগরায়ন হচ্ছে, ততই কিন্তু মানুষদের মধ্যে এই কোমর ব্যথাটা খুব বেশি আমরা পাচ্ছি। তাহলে জানা যাক যে কী কারণে সমস্যাটা হচ্ছে। বলে রাখি যে কোমর ব্যথার প্রধান কারণ আমরা বলি যে 85 থেকে 90% কারণই হচ্ছে আমরা কিভাবে বসছি, আমরা কিভাবে দাঁড়াচ্ছি, আমরা কিভাবে কাজ করছি, আমরা কিভাবে পাকঘরে বা কিচেনে কাজ করছি, আমরা কিভাবে বিছানায় শুচ্ছি, এর উপর নির্ভর করে। অর্থাৎ আমাদের প্রতিদিন লাইফস্টাইল বা আমাদের জীবন ধারণে আমরা এমন কিছু কাজ করি যে কারণে কোমর ব্যথার সৃষ্টি হয়। তাহলে খুব সহজ, আমরা যদি ওই কাজগুলো না করি তাহলে আমরা কোমর ব্যথা থেকে দূরে থাকতে পারবো। সেটা তাহলে কি? মনে করেন যে বিভিন্ন ধরনের অফিসে বিভিন্ন ধরনের কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘক্ষণ ধরে চেয়ারে বসে কাজ করতেছেন। এটি কিন্তু কোমর ব্যথার একটা কারণ এই দীর্ঘক্ষণ ধরে চেয়ারে বসে কাজ করলে দেখা যায় যে আমরা সামনের দিকে ঝুঁকে কাজ করি। এই যে সামনের দিকে ঝুঁকা, তাহলেই কিন্তু এই কোমরের মাংসপেশি এবং পেটের মাংসপেশির মধ্যে একটা অসামঞ্জস্য সৃষ্টি হয়। ফলে এই মাংসপেশিটা তখন যে হাড়গুলা, হাড়ের জয়েন্টগুলা এবং জয়েন্টের ফাঁকে যে বিভিন্ন ধরনের স্ট্রাকচার বা গঠন থাকে, ওগুলোকে টান দেয়। ফলে এক সময় না এক সময় কোমর ব্যথার সৃষ্টি হয়। অনেক রোগীই বলে যে আমি তো এভাবে করে বছরের পর বছর কাজ করছি, কিন্তু তখন তো কোমর ব্যথা হয়নি, কিন্তু এখন কেন হচ্ছে? আসলে আমাদের শরীরটা হচ্ছে এমনই যে শরীর সবসময় চেষ্টা করে যে কোনো অবস্থার সাথে নিজেকে অ্যাডাপ্টেশন বা সামঞ্জস্য বা মানিয়ে নেওয়ার, কিন্তু শরীর যখন এটা পারে না তখনই কিন্তু উপসর্গ হিসাবে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে। এর মধ্যে ব্যথা হচ্ছে একটি কারণ। তাহলে আমরা অফিসে যখন চেয়ারে কাজ করব তখন আমাদের কোমরের একেবারে নিচ অংশটা এবং চেয়ারের পিছনটা যেন একসাথে লম্বা হয়ে থাকে, খাড়া হয়ে থাকে, একই অ্যালাইনমেন্টে থাকে, সেটা ব্যবস্থা করতে হবে। এবং এই কারণে যে চেয়ার একেবারে শক্ত কাঠের তৈরি চেয়ারে বসলেই কোমর ভালো থাকবে এমন কিন্তু কোনো কথা নেই। কথা হচ্ছে যে কোমরটাকে আপনার সোজা রাখতে হবে, সামনের দিকে ঝুঁকিয়ে কোনো কাজ করা যাবে না। এটি হচ্ছে একটা। এবং ওই যে বললাম যে অনেকে কম্পিউটারে কাজ করে, কম্পিউটারে কাজ করার সময় কিন্তু আমরা ঘাড়টাকে সামনের দিকে ঝুঁকি, এই কারণে কিন্তু ঘাড়েরও ব্যথা হতে পারে। তাই কম্পিউটারের মনিটরটা, চোখের মনিটা এমনভাবে রাখতে হবে যাতে চোখের মনিটা কম্পিউটারের মনিটরে একেবারে মাঝ বরাবর থাকে এবং একটা নির্দিষ্ট দূরত্বে থাকে। এবং এই ধরনের ব্যক্তিদেরকে আমরা বলে থাকি আপনি 1.5 থেকে 2 ঘন্টা অবশ্যই 10 থেকে 15 মিনিটের জন্য হাঁটাহাঁটি করবেন, দীর্ঘক্ষণ ধরে চেয়ারে বসে থাকবেন না। এটি তো অফিসের কথা বললাম। এখন যারা গৃহিণী আছেন তারা কি করেন? তারা দেখা যাচ্ছে যে পাকঘরে বা কিচেনে আপনার মোড়ার মধ্যে বসে, পিঁড়ির মধ্যে বসে কাজ করছেন। এইটি কিন্তু একটি কোমর ব্যথার অন্যতম কারণ। তাহলে চেয়ারে বসে কাজ করতে হবে। এই ক্ষেত্রে একই কথা, এই রোগীরা এসে বলে আমি তো বছর পর বছর ধরে পিঁড়িতে বা মোড়ায় বসে কাজ করছি, তখন তো হলো না, কিন্তু এখন হলো। ওই একই কারণ যে শরীর আর মানাতে পারছে না এটার জন্য। কিংবা এই গৃহবধূদের দেখা যায় যে যারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্না করছেন, একেবারে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ধরে, এই যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রান্নাবান্না করছেন, সেটিও কিন্তু একটা কোমর ব্যথার কারণ হতে পারে। অতএব দীর্ঘক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকা যাবে না, একটু হাঁটাচলা করতে হবে। আরেকটি ব্যাপার আছে, সেটা হচ্ছে যাদের ওজনটা একটু বেশি,
হ্যাঁ, এই ওজন বেশি বা অবেসিটি বা স্থূলকায় ব্যক্তিদের কিন্তু নানাবিধ সমস্যার সাথে কোমর ব্যথাও কিন্তু একটা অন্যতম কারণ। এবং দেখা যায় তারা যদি কাঙ্ক্ষিত মাত্রায় ওজন নিয়ে আসতে পারেন তাহলে কোমর ব্যথা কিন্তু আপনি ভালো হয়ে যায়। শেষ করছি একটা কথা দিয়ে যে ব্যথা হলেই আমরা যত্রতত্র ওষুধ থেকে নিয়ে বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ খাই, এটি কিন্তু মোটেও উচিত না। কারণ সামান্যতম ব্যথার ওষুধ প্যারাসিটামল থেকেও কিন্তু আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে এবং ব্যথার ওষুধ থেকে তো নানাবিধ সমস্যা হতে পারে। তাই ব্যথা হলে, দীর্ঘদিনের ব্যথা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। তিনি কিছু নিয়মকানুন বলে দিবেন, সেই নিয়মকানুন মেনে চললেই আমরা এই কোমর ব্যথা থেকে দূরে থাকতে পারব। সুস্থ থাকুন পর্বে কোমর ব্যথার কারণ ও প্রতিকার নিয়ে বলছিলেন ডাক্তার ফাহিম আহমেদ রূপম। শ্রোতা, শাকিল আহমেদ এবং তনিমা করিমের সঙ্গী হয়ে শুনছেন প্রভাতী ম্যাগাজিন মহানগর। আমরা সবাই যদি প্রতি মুহূর্তে সচেতন থাকি, নিয়ম মেনে চলি, সহানুভূতিশীল, মানবিক হই, তবে আমাদের সময়ই সুন্দর এবং নিরাপদ থাকবে। যদি বলছি কেন, আমি, আপনি, আমরা সবাই প্রতিদিন প্রতি মুহূর্ত সবাইকে নিয়ে যেভাবে ভালো থাকতে পারি সেটা মেনে চলাই তো উচিত, তাই না? মানুষের ভালোর জন্য হোক আমাদের কাজ, মানুষকে ভালো রাখার মতোই হোক আমাদের আচরণ। এমনই আহ্বানে এবারে নিবেদন করছি দেশের একটি গান। আশরাফ হোসেনের কথা, জালাল আহমেদের সুরে, গানটির শিল্পী প্রিয়াঙ্কা গোপ। আমি মেঠো পথে হেঁটে এক বাংলাতে হাজার বাংলা দেখেছি। আমি বাউলের সাথে মিশে এক তারাতে সারা বিশ্বের সুর শিখেছি। আমি ধন্য, মাগো ধন্য শুধু তোমার জন্য। আমি ধন্য, মাগো ধন্য শুধু তোমার জন্য। আমি মেঠো পথে হেঁটে এক বাংলাতে হাজার বাংলা দেখেছি। আমি বাউলের সাথে মিশে এক তারাতে সারা বিশ্বের সুর শিখেছি। আমি ধন্য, মাগো ধন্য শুধু তোমার জন্য। আমি ধন্য, মাগো ধন্য শুধু তোমার জন্য। এখানে এক মোহনায় প্রাণের কথা কয় যে অনেক নদী। এখানে এক মাটিতে ষড়ঋতু আসে নিরবধি। এখানে এক মোহনায় প্রাণের কথা কয় যে অনেক নদী। এখানে এক মাটিতে ষড়ঋতু আসে নিরবধি। আমি মুগ্ধ হয়ে এক ছবিতে হাজার ছবি এঁকেছি। আমি ধন্য, মাগো ধন্য শুধু তোমার জন্য। আমি ধন্য, মাগো ধন্য শুধু তোমার জন্য। এখানে এক আকাশে নানা রঙের হাসে অনেক আকাশ। এখানে এক পলাশে কত স্বপ্ন ছড়ায় অনেক পলাশ।
ধন্য শুধু তোমার জন্য, আমি ধন্য মাগো ধন্য শুধু তোমার জন্য। আমি মেঠো পথে হেঁটে এক বাংলাতে হাজার বাংলা দেখেছি, আমি বাউলের সাথে মিশে এক তারাতে সারা বিশ্বের সুর শিখেছি। আমি ধন্য মাগো ধন্য শুধু তোমার জন্য, আমি ধন্য মাগো ধন্য শুধু তোমার জন্য। দেশের গানটি শুনলাম, সুরে সুরে দেশ বন্দনা। আমাদের দেশের মতো সুন্দর হয়তো আরও অনেক দেশ আছে, কিন্তু আমাদের কাছে সকলে দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমাদের ভালোবাসা দিয়ে ঘিরে রাখবো, সুন্দর করে রাখবো আমাদের দেশটিকে। এমনই হোক আমাদের প্রতি মুহূর্তের অঙ্গীকার। প্রিয় মহানগরের বন্ধুরা, আজকের মহানগরের একদম শেষের দিকে আমরা এবার শুরু করব শেষ পর্ব শুভযাত্রা দিয়ে। বন্ধুরা, আজ ঢাকার ভেতরে যাত্রাবাড়ি থেকে রুটে চলাচলকারী কয়েকটি বাস সার্ভিসের নাম জানাবো আপনাদের। শুভযাত্রা পর্বে আমরা সবার চলাচলের সুবিধায় এক একদিন এক এক বাহনে তথ্য জানাই। তো আজকে কয়েকটি বাস সার্ভিসের কথা যেমনটি শাকিল বলছিল, আসুন আমরা শুনে নিই। হ্যাঁ, মেগা সিটি এবং রাজা সিটি বাস দুটি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মোহাম্মদপুর থানা হয়ে ফিজিক্যাল কলেজ ধানমন্ডি 27, শঙ্কর স্টার কাবাব ধানমন্ডি 15, জিগাতলা সিটি কলেজ সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল, এলিফ্যান্ট রোড, কাটাবন, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, পল্টন জিপিও, হকি স্টেডিয়াম, গুলিস্তান, বিমান অফিস, মতিঝিল হয়ে নটরডেম কলেজে এই রুটে চলাচল করে। বন্ধুরা, যেমনটি বলছিলাম আমরা যে ঢাকার ভেতর যাত্রাবাড়ি থেকে এই রুটের চলাচলকারী কয়েকটি বাসের কথা বলবো না, আমরা কিন্তু জানাচ্ছি আপনাদের মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে কয়েকটি রুটে অন্যান্য জায়গায় যে বাসগুলো যাচ্ছে তাদের কথা। মিডওয়ে সার্ভিসটি ওই একই রুটে নটরডেম পর্যন্ত যায়, তারপর সেখান থেকে কমলাপুর রেল স্টেশন হয়ে টিটিপাড়া, মুগদা, বাসাবো, বৌদ্ধ মন্দির হয়ে খিলগাঁও পৌঁছে। আজিমপুর থেকে যাত্রা শুরু করে ফাল্গুন পরিবহন, এরপর ইডেন কলেজ, নিউ মার্কেট, ঢাকা কলেজ, সিটি কলেজ, সায়েন্স ল্যাব, বাটার সিগন্যাল, কাটাবন, শাহবাগ, মৎস্য ভবন, কাকরেল মসজিদ, কাকরেল মোড়, হোটেল রাজমণি, শান্তিনগর হয়ে বেলি রোড, মালিবাগ, মৌচাক, রামপুরা টিভি সেন্টার, রামপুরা ব্রিজ, মেরুলবাড্ডা, মধ্যবাড্ডা, প্রগতি সরণি, উত্তরবাড্ডা, শাহজাদপুর, নতুন বাজার, নর্দা, বসুন্ধরা, কুড়িল, বিশ্ব রোড, খিলক্ষেত এয়ারপোর্ট, উত্তর আজিমপুর হয়ে আবদুল্লাপুর এই রুটে চলাচল করে। এদিকে অনেক নামের বাসটিও আজিমপুর থেকে যাত্রা শুরু করে ইডেন কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব থেকে সিটি কলেজ হয়ে শুক্রাবাদ, পান্থপথ, বসুন্ধরা সিটি, কারওয়ান বাজার, এফটিসি, 7 রাস্তা, নাবিস্কো, তিব্বত থেকে মহাখালী, চেয়ারম্যান বাড়ি, কাকলি আর্মি স্টেডিয়াম, শাওড়া, কুড়িল, বিশ্ব রোড, খিলক্ষেত এয়ারপোর্ট, জসিমউদ্দিন, রাজলক্ষ্মী হাউস বিল্ডিং, আজিমপুর এবং আবদুল্লাপুর পর্যন্ত যায়। আপনার গন্তব্য যেখানেই হোক না কেন প্রিয় বন্ধুরা, প্রয়োজনে হাতে সময় নিয়ে বের হবেন। অতিরিক্ত যাত্রী হয়ে বাসে কখনোই চড়বেন না। নিরাপদ হোক প্রতি মুহূর্তের পথ চলা, সেই সাথে জীবনের প্রতি মুহূর্ত নিরাপদে রাখতে থাকুন অনেক বেশি সচেতন। রইল এমনই আহ্বান। বন্ধুরা, বর্ষা ঋতু শেষে প্রকৃতিতে এখন শরতের স্নিগ্ধতা। যেহেতু একটি নতুন ঋতু শুরু হয়েছে, প্রকৃতির সাথে সাথে পরিবর্তন হয়েছে আবহাওয়ার, এবং এই পরিবর্তন হচ্ছে, আর এটা বলার অপেক্ষা রাখে না যে এই সময় ঋতুভিত্তিক কিছু অসুখের দেখা কিন্তু মেলে। শরতের প্রথম মাস ভাদ্র, আর ভাদ্র মানেই তাল পাকা ভ্যাপসা গরম। এই ভ্যাপসা গরমে খুব বেশি ঘাম হয়, অনেকেই দুর্বল ক্লান্ত হয়ে পড়েন। যারা অসুস্থ হন তাদের শ্বাস দ্রুত হতে পারে। এমন অবস্থায় তৎক্ষণাৎ ব্যবস্থা না নিলে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থেকে যায়। এছাড়াও তীব্র গরমে খেলাধুলা, অতিরিক্ত ছোটাছুটি বা ব্যায়াম করলে পেশিতে তীব্র ব্যথা হতে পারে, যা কিনা হিট ক্র্যাম্প নামে পরিচিত। কাজেই অতিরিক্ত গরমে এই ঝুঁকি এড়িয়ে চলুন। সচেতন এবং নিরাপদের আহ্বান জানিয়ে আজকের মহানগর গ্রন্থনা করেছেন, তার কথাই জানাবো। হ্যাঁ, মহানগর গ্রন্থনা করেছেন তনিমা করিম এবং উপস্থাপনায় ছিলাম আমি শাকিল আহমেদ এবং আমি তনিমা করিম। প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতা দিলেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং মহানগর প্রযোজনা করলেন তৃপ্তিকণা বসু।